১৯৭৫ সালের সামরিক এবং রাজনৈতিক ইতিহাস খুব একটা সহজ বিষয় নয়। এটা আসলে অনেক ক্ষেত্রে কুয়াশাচ্ছন্ন, অনেক ক্ষেত্রে ধোঁয়াশাচ্ছন্ন, অনেক ক্ষেত্রে পরস্পর বিরোধী বয়ান আমাদের সামনে কিন্তু হাজির হয়। আমি দ্য পোস্টে আপনার দুটো পর্বে আলোচনা করেছি, ৩ নভেম্বরের ঘটনার প্রবাহ, ৭ নভেম্বরের ঘটনার প্রবাহ। তবে একটা বিষয় মনে হয় কথা না বললে একটু আপনার এই পুরো আলোচনাটা অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে ৭ নভেম্বর যখন আপনার জেনারেল জিয়াউর রহমান তিনি বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি যখন তার কন্ট্রোল সুসংহত করেন, তারপরে কিন্তু ৩ নভেম্বর যারা আসলে অভ্যুত্থান করেছিলেন, ৩ নভেম্বর অভ্যুত্থানে যারা আসলে প্রধান চরিত্র ছিলেন, তাদের মধ্যে ৩ জন কিন্তু আবার একটা বর্বর হত্যাকাণ্ডের শিকার হন। এই ৩ জনই আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই ৩ জন কারা? এই ৩ জন হচ্ছেন খালেদ মোশাররফ, সেক্টর কমান্ডার, তারপরে ছিলেন হুদা এবং হায়দার। আপনারা হায়দারকে জানেন, হায়দার সেক্টর 2-তে তিনি খালেদ মোশাররফের অধীনেই ছিলেন। তিনি কিন্তু আসলে ঢাকার যে গেরিলা যোদ্ধা, এই গেরিলা যোদ্ধাদের গুরু ছিলেন, প্রশিক্ষণ দিতেন এই ভদ্রলোক, যার নাম হচ্ছে আপনার মেজর হায়দার। এবং মেজর হায়দার তিনি কিন্তু ৩ নভেম্বরের যে অভ্যুত্থান পরিকল্পনা, সেটাতে কিন্তু খুব সম্ভবত যুক্ত ছিলেন না। তিনি একটা কি বলা যায়, দৈব দুর্বিপাকে তিনি আসলে ৫ নভেম্বর ঢাকায় এসেছিলেন। এবং খুবই ইন্টারেস্টিং, খুব সম্ভবত তার জন্য বিয়ের পাত্রী দেখা হচ্ছিল বা বিয়ের পাত্রী দেখার কথা ছিল, এমন একটা প্রেক্ষাপটে তখন তিনি মনে হয় পার্বত্য চট্টগ্রামে কোনো একটা জায়গায় তার পোস্টিং ছিল, সেখান থেকে তিনি ঢাকায় আসেন। এবং যেহেতু মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফ তার কমান্ডার ছিল এবং খালেদ মোশাররফ ৩ নভেম্বর একটা পরিবর্তনের সূচনা করেছেন বা অভ্যুত্থানের সূচনা করেছেন, সেই জন্য তিনি খালেদ মোশাররফের সাথে দেখা করতে যান। এবং পরবর্তী সময়ে যখন আপনার ৭ নভেম্বরের পাল্টা অভ্যুত্থান আপনার সংগঠিত হয়, তখন কিন্তু আসলে তিনি আবার খালেদ মোশাররফের সাথে আপনার হত্যাকাণ্ডের শিকার হন। তো এই যে হত্যাকাণ্ড, ৩ জন মুক্তিযোদ্ধার হত্যাকাণ্ড, এটা নিয়েও আসলে একটু আলোচনা করার প্রয়োজন আছে। একটা বিষয় এখানে বলে রাখা ভালো, ৩ নভেম্বর যখন আপনার খালেদ মোশাররফ অভ্যুত্থানের সূচনা করেছিলেন, তখন কিন্তু বিষয়টা রক্তপাতহীন ছিল। তখন কিন্তু আসলে কাউকে খুন করা হয়নি বা কাউকে আসলে হত্যা করা হয়নি। কিন্তু যখন আপনার ৭ নভেম্বরের পালাবদলের সূচনা হলো, তখন কিন্তু আমরা অনেক রক্তপাত দেখেছি। তখন আপনার সেনাবাহিনীর অভ্যন্তরে, অর্থাৎ ক্যান্টনমেন্টের ভেতরে যেমন কিছু হত্যাকাণ্ড ঘটেছে, খুব সম্ভবত আমি এই বইটাতে কিছু তথ্য পাই, জনাব মেজর হাফিজ এই তথ্যটা দিয়েছেন। ৭ নভেম্বরের যে আপনার পাল্টা অভ্যুত্থান বলি, সেটা যখন সংগঠিত হয়, তখন আপনার খুব সম্ভবত ১৭ জন আপনার অফিসার এবং অন্যান্য সদস্য আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এখানে তার একটা বর্ণনা দেয়া আছে এই বইয়ের ২২৬ পৃষ্ঠায়, এবং তার মধ্যে ১৩ জন অফিসার ছিলেন খুব সম্ভবত, তার একটা তথ্যপত্র এখানে আছে। এই ৩ জন বীর মুক্তিযোদ্ধা, অর্থাৎ খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং মেজর হায়দার, তারা কীভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন ৭ নভেম্বর, সেটার একটু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরি। আসলে তখন সামরিক বাহিনীতে কী ঘটছিল, সামরিক বাহিনীর মধ্যে কী উত্তেজনা ছিল, সামরিক বাহিনীর পরিস্থিতি কী ছিল, আজ ২০২৫-এ এসে তো সেটা আপনার আমার পক্ষে বোঝা বা অনুভব করা সম্ভব না। তবে আসলে বই পুস্তক থেকে পড়ে একটু জানা যায়। এবং যেহেতু এই ৩ জনই বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের প্রতি আসলে আমরা এক ধরনের কি বলা যায়, শ্রদ্ধা বলেন, সহমর্মিতা বলেন, সেটা আছে। হয়তো তাদের হত্যা করা না হলে তারা যদি প্রাণে বেঁচে যেতেন, যেহেতু তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক বড় অবদান রেখেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা হয়তো আমাদের জন্য ভালো হতে পারত। কিন্তু সেটা ঘটেনি। দুঃখের বিষয় হচ্ছে তাদেরকে আসলে হত্যা করা হয়। তো এই হত্যাকাণ্ডটা কীভাবে সংগঠিত হয়, তার দুটো বর্ণনা আমি এই বই থেকে একটু আপনাদের পড়ে শোনাতে চাই, তারপরে এই বই থেকে আপনাদের একটু পড়ে শোনাতে চাই। তো প্রথমে আসি জনাব হাফিজ উদ্দিনের বইটাতে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের বইটাতে। এই বইটাতে যেহেতু জনাব হাফিজ উদ্দিন আহমেদ আপনার খালেদ মোশাররফের সাথে ছিলেন, খালেদ মোশাররফের পক্ষে ছিলেন, ৩ নভেম্বরের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পক্ষে ছিলেন, সেহেতু তার যে বর্ণনাটা, সেই বর্ণনাটা আমার কাছে মনে হয়েছে খুব গ্রহণযোগ্য। কিভাবে খালেদ, হুদা এবং হায়দার হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই বিষয়টি জানতে। তো এই বইয়ের ২২৩ পৃষ্ঠায় আমার সৈনিক জীবন, গৌরবের ৭১, রক্তাক্ত ৭৫, এই বইয়ের এই পৃষ্ঠায় যে আলোচনাটা আছে, সেই আলোচনাটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। এটা ২২৩ পৃষ্ঠায় জনাব হাফিজ উদ্দিন লিখছেন, মধ্যরাতে ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের খবর পেয়ে খালেদ মোশাররফ বঙ্গভবন ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কর্নেল হুদা
ও লেফটেন্যান্ট কর্নেল হায়দার। হায়দার পার্বত্য চট্টগ্রামে একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। বিয়ের কোণে দেখার জন্য 5 নভেম্বর তিনি ঢাকায় আসেন। আমি একটু আগে যেটা আপনাকে বললাম যে তিনি আসলে 3 নভেম্বরের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরিকল্পনার সাথে কিন্তু এই মুক্তিযোদ্ধা বা গেরিলাদের গুরু, গেরিলাদের যিনি প্রশিক্ষণ দিতেন ঢাকার গেরিলাদেরকে, তিনি কিন্তু আসলে অভ্যুত্থান প্রক্রিয়ার সাথে বা পরিকল্পনার সাথে আপনার যুক্ত ছিলেন না। খালেদ মুক্তিযুদ্ধকালে তার কমান্ডার ছিলেন, মানে হায়দারের কমান্ডার ছিলেন। তার সঙ্গে দেখা করার জন্যই হায়দার বঙ্গভবনে এসেছিলেন। বঙ্গভবন থেকে বেরিয়ে তারা কাঁঠাল বাগানের খালেদের এক আত্মীয়ের বাসায় গিয়ে ইউনিফর্ম খুলে সিভিল পোশাক পরলেন। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কিন্তু ক্যান্টনমেন্টে অলরেডি খালেদ মোশাররফ, সাফায়েত জামিল এবং মেজর হাফিজদের যে আপনার অভ্যুত্থান চেষ্টা বা অভ্যুত্থান যারা 3 নভেম্বর যেটা তারা সূচনা করেছিলেন, সেটা কিন্তু অলরেডি নস্যাৎ হয়ে গেছে। পাল্টা অভ্যুত্থান অলরেডি সংগঠিত হয়ে গেছে এবং খালেদ মোশাররফ, হুদা এবং হায়দার তারা বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে এসেছেন এবং তারা তাদের পোশাকও খুলে ফেলেছেন, মানে সামরিক পোশাক। এখান থেকে টেলিফোনে বিভিন্ন স্থানে যোগাযোগের পর গভীর রাতে খালেদ, হুদা এবং হায়দার শেরেবাংলা নগরের 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যান। মনে রাখা প্রয়োজন, তখন এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কিন্তু সম্ভবত তখন রংপুরে ছিল, এই রংপুর থেকে এই ইউনিটটাকে কিন্তু ঢাকাতেই নিয়ে এসেছিলেন খালেদ মোশাররফ 3 নভেম্বরের পরে। এবং খালেদ মোশাররফ মনে করতেন এটা তার একটা বিশ্বস্ত ইউনিট। যখন সেনাবাহিনীতে একে অপরের প্রতি অবিশ্বাস, বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ, একে গৃহবন্দী করা, ওকে চাকরিচ্যুতি করা, একে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন খালেদ মোশাররফ তার বিশ্বস্ত বলে যে ইউনিটটাকে মনে করতেন 10ম বেঙ্গল রেজিমেন্ট, সেই রেজিমেন্টকে তিনি ঢাকায় নিয়ে এসেছিলেন। এবং পাল্টা অভ্যুত্থানের পর, অর্থাৎ 7 নভেম্বরের পাল্টা অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে, অর্থাৎ খালেদ মোশাররফ এবং তার দল যারা এই অভ্যুত্থান সংগঠিত করেছিল, তারা আপনার যখন লাগামটা হারিয়ে ফেললো তখন তারা কি করলেন, এই জায়গায় আপনার আশ্রয় নিলেন। কোথায়? 10ম বেঙ্গল রেজিমেন্টে। আর নুরুজ্জামান সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলেন। খালেদ 10ম বেঙ্গলে পৌঁছার পর পরিবেশ মোটামুটি শান্ত ছিল। তারা খুব ভোরে সেখানেই নাশতা করেন, কিন্তু সেনানিবাস থেকে একদল উচ্ছৃঙ্খল সৈনিক 10ম বেঙ্গলে পৌঁছে সৈনিকদের উত্তেজিত করে তোলে। এটা খেয়াল করে দেখেন, 10ম বেঙ্গল রেজিমেন্টের ঘটনা ঘটছে কখন? 7 তারিখ সকালবেলা। আর এই 7 তারিখ সকালবেলা সেনানিবাসের মধ্যে কী ঘটছে? সেনানিবাসের মধ্যে অলরেডি জিয়াউর রহমান তার কন্ট্রোল সুসংহত করেছেন। তিনি তখন 2 ফিল্ড আর্টিলারিতে, সেখানে আপনার সেনাবাহিনীর অনেক অফিসাররা চলে আসছেন এবং সেনাবাহিনীর উপরে তার যে কন্ট্রোল, তিনি যে 3 দিন গৃহবন্দী ছিলেন তারপরে যে তার কন্ট্রোল, সেটাকে তিনি সুসংহত করছিলেন। এবং সেই সকালবেলায় আপনার 10ম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন হচ্ছে খালেদ, হুদা এবং হায়দার। আচ্ছা, এখানে একদল আপনার সৈনিক তারা সেখানে যায় এবং তারা কি করে, সেখানকার সৈনিক যারা, অর্থাৎ 10ম বেঙ্গলের সৈনিক যারা, তাদেরকে আপনার উত্তেজিত করে তোলেন। এরপর এখানে বলা আছে, এই ব্যাটালিয়নের মুক্তিযুদ্ধ অফিসার ক্যাপ্টেন জলিল একদল উত্তেজিত সৈনিকের নেতৃত্ব দিয়ে খালেদ, হুদা ও হায়দারকে গুলি করে হত্যা করে। এখানে একটা নাম বলা হয়েছে, আসলে যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে যথাযথ ইনভেস্টিগেশন হয়নি, এই হত্যাকাণ্ড নিয়ে কোনো বিচার প্রক্রিয়া সংগঠিত হয়নি, সেহেতু এই নামটা বলা কতটুকু যৌক্তিক আমি জানি না, যদিও মেজর হাফিজ সাহেব তার বইয়ে তিনি নামটা বলেছেন। তো তাদের নেতৃত্বেই তাদের হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের একটা খুবই হৃদয় বিদারক আপনার বর্ণনা এই বইটিতে জনাব হাফিজউদ্দিন আহমেদ দিয়েছেন, সেটা একটু আমি আপনাদের পড়ে শোনাই। হুদা কিছুটা নার্ভাস হয়ে পড়েন। খালেদ তাকে বলেন, খালেদ মোশাররফ তাকে বলছেন, টেক ইট ইজি, ভাগ্যে যা আছে তাই হবে। হায়দার জলিলকে বোঝানোর চেষ্টা করেন। এই জলিল সাহেবকে বলা হচ্ছে যে তিনি হয়তো লিড দিয়েছেন তাদেরকে হত্যার প্রেক্ষাপটে, কিন্তু দুর্বিনীত উত্তেজিত জলিল এবং তার সঙ্গীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং এক পর্যায়ে 3 জনকে গুলি করে হত্যা করে। গুলি করার আগে হায়দারের পরনের কমান্ডো জ্যাকেটটি জলিল খুলে নেয়। মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাহসী অফিসারদের এমন করুণ পরিণতি একেবারেই অকল্পনীয়। অসমর্থিত সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থেকে একজন সিনিয়র অফিসারের টেলিফোন পেয়েই জলিল উত্তেজিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। একটা হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়, এর পেছনে সামনে পরিকল্পনা, নির্দেশদাতা, নানা ধরনের চরিত্র থাকে বা চরিত্র সামনে আসে। কিন্তু যেহেতু বলছে যে আমি তো আসলে এই ইনভেস্টিগেশনের পার্ট নই, তো আমি তো আসলে কাউকে দোষী করে বলা খুব একটা শোভনীয় নয়। তবে এখানে নাম আছে, যারা মেজর হাফিজউদ্দিন তিনি নাম উল্লেখ করেছেন, তিনি কোন সোর্সে করেছেন আমার জানা নেই, হয়তো সেই ঘটনার প্রবাসে তাদের সংশ্লেষ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই প্রেক্ষাপটে আসলে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল
7 নভেম্বর সকালবেলা। এই বইটিতেও আপনার সেই বর্ণনা আছে। এক জেনারেল নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রমের যে গ্রন্থ, সেখানেও কিন্তু খুবই স্পষ্ট করে আপনার এই বর্ণনাটা আছে। সেখান থেকে আমি ছোট্ট একটা বর্ণনার অংশ আমি আপনাদের পড়ে শোনাই, যেটা আমি হয়তো একটু আগেও আপনাদেরকে বলেছি, তারপরও এখানে হয়তো একটু আপনার রিপিট হতে পারে। তারপরও আমার কাছে মনে হয় যে জনাব মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর বয়ানটাও আপনাদের একটু জানা দরকার। তিনি বলছেন, এটা বইটির 94 পৃষ্ঠায় আছে, মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হায়দার ও কর্নেল হুদা প্রমুখ 7 নভেম্বর বঙ্গভবনে ছিলেন এবং পাল্টা অভ্যুত্থানের শুরু হয়েছে শুনে সেখান থেকে তারা বেরিয়ে যান। পথিমধ্যে তারা কোথাও ইউনিফর্ম বদল করে বেসামরিক পোশাক পরে নেন, এই যে সে কথাটা বললাম, এবং 10ম বেঙ্গল রেজিমেন্টে তারা আশ্রয় নেন, সেই কথাটাও এখানে আছে। আমি একটু সামনের দিকে যাই, সেখানে পরে কী বলেছেন সেটা উল্লেখ করি। পরে অবশ্য খবর আসে কর্নেল জামিল বঙ্গভবনে দেয়াল টপকানোর সময় পায়ে ব্যথা পান এবং আহত অবস্থায় ঢাকার অদূরে আত্মগোপন করে আছেন। মানে কর্নেল সাফায়েত জামিল, যিনি ঢাকার 46 ব্রিগেডের কমান্ডার যিনি ছিলেন, অর্থাৎ 3 নভেম্বরের যে অভ্যুত্থানের চেষ্টা, সেই অভ্যুত্থানের যিনি সেকেন্ড ম্যান ছিলেন খালেদ মোশাররফের পরে, তিনি সাফায়েত জামিল যখন আপনার বঙ্গভবনের দেওয়াল টপকে যখন পালিয়ে আসছিলেন, তখন তিনি আহত হন এবং তিনি পরে নদীপথে কোথাও যে আপনার আশ্রয় গ্রহণ করেন বা আত্মগোপনে থাকেন। এখানে কি বলা হচ্ছে তারপরে, এই খবরের পর আমি তার সঠিক অবস্থান নির্ণয় করে নিরাপত্তার ব্যবস্থা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সমৃদ্ধ সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। এর মধ্যে খবর আসে শহরে আরও কয়েকজন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বর্ণনাটা এখানেও আপনার আছে। হ্যাঁ, তো আমি আসলে সামরিক বাহিনীর হিস্ট্রি কোনো কিছু আপনার পরিপূর্ণভাবে বলার কোনো অথরিটি নই, যেহেতু আমার একটু আগ্রহ, পড়াশোনা বা একটু জানাশোনার চেষ্টা, সেই প্রেক্ষাপট থেকেই কিছু ঘটনা প্রবাহ আপনাদের সামনে তুলে ধরা। এই তুলে ধরার মূল কারণ হচ্ছে আপনার একেবারে কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয়, তো যারা আসলে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস পড়তে চান, জানতে চান, বুঝতে চান বা পরবর্তী সময়ে গবেষণা করতে চান, তাদের জন্য এই তথ্যগুলো অনুসরণীয় হতে পারে, বা এখান থেকে জেনে শুনে তারা আগামীতে পড়াশোনা করতে পারে। তো আমি 3টা পর্বে দ্য পোস্টের জন্য আপনার যে আলোচনা, অর্থাৎ 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখান থেকে কে কতটুকু উপকৃত হয়েছেন আমি জানি না। এটা আসলে কাউকে হেয় করার জন্য নয়, কাউকে হিরো করার জন্য নয়, হ্যাঁ, বা কারোর প্রতি ঘৃণা উৎপাদন করার জন্য এই আলোচনাটা নয়। আমার কাছে মনে হয়েছে যে ইতিহাসের ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে যতটুকু তথ্যপাত্য আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সমৃদ্ধ করা যায়, আপনাদের জানার আগ্রহ বাড়ানো যায়, সেই জন্যই এই আলোচনা 3টা ছিল, এবং আশা করছি এই আলোচনা থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন, আগ্রহী হবেন, এবং আগামীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং সামরিক ইতিহাস পাঠ এবং বিশ্লেষণে আপনারা আগ্রহী হবেন, এটাই আমার কামনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।